চার্চে ফেরার পথে ফাদার ক্যালাহানের কোনো রকম ভয় অনুভব হচ্ছিল না। পরিবর্তে নিজেকে আরও বেশি প্রাণবন্ত লাগছিল তার। এত বছরে এই প্রথম ওনার মদ খাওয়ার কথা মাথায় এলো না। নিজেকে অনেক শান্ত লাগছিল। ভেতরে ঢুকতে উনি ফোনটা হাতে তুলে নেন এবং এভার হোটেলে ফোন লাগান। হ্যালো মিসেস মিলার, আমি কি বেন মায়ার্সের সাথে কথা বলতে পারি? সে তো এখানে নেই এখন। ও ঠিক আছে, আমি পরে ফোন করব। উনি ফোনটা রেখে দেন এবং হেঁটে এগিয়ে যান জানলার দিকে। বেন মায়ার্স কি বাইরে কোথাও রয়েছে? শহরের কোনো ধারে বসে রিল্যাক্স মনে বিয়ার খাচ্ছে? নাকি পুরনো শিক্ষক ম্যাড তাকে যা যা বললে সেসব কিছুই সত্যি? যদি সেটা সত্যি হয়, ফাদারের ভিতরে থাকতে ইচ্ছা হচ্ছিল না। উনি পিছনের বারান্দায় বেরিয়ে আসেন এবং ঠান্ডা বাতাস বুকে ভরে নেন। রাতের অন্ধকারের দিকে দৃষ্টি দেন তিনি। বোধহয় সবটা ফ্লুইডের ফলে হয়নি। হয়তো এইসব পরিবর্তন শুরু হয় বৈদ্যুতিক আলো আবিষ্কার হওয়ার পর। অন্ধকার মানুষের মনে আতঙ্ক জমিয়ে রাখত, কিন্তু এখন আলো এসে গিয়ে সেই ভয় দূর হয়ে গিয়েছে। কিন্তু অমঙ্গল এখনো মুছে যায়নি। সেটা শুধু নিজের স্থান পরিবর্তন করেছে। সেটা জায়গা করে নিয়েছে কোনো আলোক ঝলমলে ঘরের মধ্যে, যেখানে যুদ্ধের পরিকল্পনা চলছে। ওরা শুধু বলবে আমরা তো অর্ডার ফলো করছি। হ্যাঁ ঠিক, তারা সেটাই করছে, কিন্তু সেই অর্ডারগুলো আসে কোথা থেকে? কে তাদের ইনচার্জ? তার অফিসটা কোথায়? এই সব কিছুর পিছনে আসলে কোন ব্যক্তিটা রয়েছে? তার চিন্তার মাঝে হঠাৎ মাথার উপর কিছু ফরফরিয়ে ওঠে। উনি চমকে উঠে উপর দিকে তাকান। ওটা কি কোনো পাখি ছিল নাকি একটা বাদুড়? সেটা যাই হোক, এখন আর সেটা নেই, তাই কিছু যায় আসে না। যে রাতে কুডসু গাছ তোমার সমস্ত জমিতে ভরে উঠবে, তখন তুমি মরার মতো ঘুমাচ্ছ। কে লিখেছিল সেটা? জেমস ডিকলি। আজ এই শহরে কোনো শব্দ শোনা যাচ্ছে না, নিষ্প্রাণ বলে মনে হচ্ছে। চারদিক অন্ধকার, শুধু চার্চের সামনের ফ্লোরোসেন্ট বাল্বটা জ্বলছে। আজ আর কোনো বাচ্চার কান্নার স্বর শোনা যাচ্ছে না। একটু আগে উনি যে খুশিটা অনুভব করছিলেন, সেটা উধাও হয়ে যায়। হঠাৎ করে ওনার ভয় করতে শুরু করেছে। এটা প্রাণের ভয় নয়, এই ভয় খুবই গভীর, খুবই তীক্ষ্ণ এবং এমন কিছু যেটা উনি আগে কখনো কোনোদিন অনুভব করেননি। এই ভয় উঠে আসছে তার আত্মার মধ্যে থেকে। 6ই অক্টোবর সকালের দিকে জেরুজালেম লড়ছিল প্রায় মৃত অবস্থায়, যদিও সেটা দেখে বোঝা যাচ্ছিল না। রুথি ক্রকেট সারা সপ্তাহ ধরে অসুস্থ থাকার পর শেষমেশ সোমবার সকালের দিকে নিখোঁজ হয়ে যায়। যদিও তার নিখোঁজের খবর কোথাও শুনতে পাওয়া যায়নি। ওর মা ছিলেন সেলারে। ল্যারি ক্রকেটের ঘুম সেদিন একটু দেরি করে ভাঙে। সে ভাবে হয়তো তার মেয়ে স্কুলে গিয়েছে। তার সেদিন আর কাজে যেতে ইচ্ছা করছিল না। শরীরটা খুব দুর্বল ঠেকছিল তার, যেন জ্বর হয়েছে মনে হচ্ছিল। আলোতে চোখ জ্বালা করছিল, তাই বাড়ির পর্দাগুলো সে লাগিয়ে দেয়। তারপর ভাবে কফি খাবে কিনা, কিন্তু মাথাটা একটু বেশি ঘোরাচ্ছিল। সে ভাবে তার স্ত্রী কোথায়, কিন্তু সেই নিয়ে অত চিন্তা সে করে না। আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে সে এবং ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রুথি ক্রকেট ছিল ডাড রজারের ফ্রিজারের মধ্যে। তার এই নতুন জীবনে জঞ্জালের মতো পড়ে থাকতে মেয়েটার কোনো সমস্যা নেই। লরেটা স্টারচার, অর্থাৎ শহরের লাইব্রেরিয়ান, সেও নিখোঁজ। উনি যেহেতু একা থাকতেন, তাই কারো নজরে সেটা পড়েনি। ওনাকে লাইব্রেরির 3 তলার ধুলো ভর্তি একটা ঘরে বদ্ধ অবস্থায় রাখা আছে। ঘরটা সবসময় বন্ধই থাকে, আর ঘরের একমাত্র চাবিটা এখন তার গলায় ঝোলানো। কিন্তু এখন উনি সেখানে শান্তিতে বিশ্রাম নিচ্ছেন। এভা মিলার দেখে উইজাল ক্রেগ ব্রেকফাস্টে আসেনি, কিন্তু সেই নিয়ে অত চিন্তা সে করল না। তার বাকি ভাড়াটিয়াদের খাবার বানাতে সে তখন ব্যস্ত। এর খানিক বাদে
তার আবার কথাটা মনে পড়ে। সোমবার ময়লা ফেলার দিন, আর ক্রেইগ সাধারণত সেই কাজটা করে থাকে, কিন্তু সেগুলো এখনো আগের জায়গাতেই পড়ে। সে চলে যায় ক্রেইগের ঘরের কাছে এবং আলতো করে টোকা মারে দরজায়। কোনো উত্তর নেই। এভা ভাবে ক্রেইগ হয়তো মদ খেয়ে পড়ে রয়েছে, কিন্তু তাও যাচাই করার জন্যে সে দরজা খোলে। ঘরটা খালি, জানলা খোলা, আর বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে। সে তার স্বভাব মতো বিছানা গুছিয়ে দেয় এবং সেই মুহূর্তে মেঝেতে পড়ে থাকা কিছুতে পা লাগে তার। সেটা ছিল ক্রেইগের আয়না। ভেঙে পড়ে আছে সেটা মেঝেতে। এভা সেটা তুলে নেয় এবং ভুরু কুঁচকায়। এটা ক্রেইগের মা তাকে দিয়েছিলেন এবং ক্রেইগের কাছে এটার দাম প্রচুর। ভাঙা কাজগুলো পরিষ্কার করার সময় এভা লক্ষ্য করে ঘরের মধ্যে কোনো বিয়ারের বোতল নেই। এড কখনো লুকিয়ে চুরিয়ে মদ খায় না। এবার অস্বস্তি হয়। এবার রান্নাঘরে আসতে দেখে সেখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে। দেখে মনে হচ্ছে ছেলেটা যেন সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়েছে। তার পরনে প্যান্ট এবং নীল রঙের জামা। মিস্টার মায়ার্স কি এই বাড়িতে থাকেন? জানতে চায় ছেলেটা। এভা প্রায় জিজ্ঞেস করতে যাচ্ছিল সে স্কুলে না গিয়ে এখানে কি করছে, কিন্তু ছেলেটার মুখের গাম্ভীর্য দেখে সে থেমে যায়। সে ঘুমাচ্ছে। আমি কি তার জন্য অপেক্ষা করতে পারি? অন্যদিকে হোমার ম্যাককাসলিন মর্গ থেকে সোজা চলে যান নর্টনদের বাড়ি। মিসেস নর্টন তখন কান্নাকাটি করছেন, কিন্তু মিস্টার নর্টন তাও খানিক শান্ত। হোমার মেয়েটার তথ্যগুলো নিয়ে সেটা তার করে দেওয়ার কথা জানায়। সে কথা দেয় সে হাসপাতাল এবং মর্গে গিয়ে খোঁজ নেবে। মাঝরাতে ব্রুকস রোডের দিকে হোমার জঙ্গলের মধ্যে একটা গাড়ি খুঁজে পায়। এটা সেই মেয়েটার গাড়ি। বিষয়টা পরিস্থিতিকে আরো জটিল বানিয়ে দেয়। গাড়িটা একেবারে ঠান্ডা, সুতরাং সেটা অনেকক্ষণ যাবৎ ওখানে পড়ে। ঠিক সেই মুহূর্তে আচমকা কোথা থেকে মেয়েটা আবির্ভূত হয় সেখানে। সে হেঁটে আসছে তার দিকে। তার সাথে এক অদ্ভুত দেখতে যুবক ছেলে রয়েছে। ছেলেটার চুলের রং কালো, কিন্তু তার মধ্যে কিছু একটা আজব রয়েছে। আলো যেন ভেদ করে বেরিয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে। তারা হেঁটে আসছে ঠিকই, কিন্তু মাটিতে তাদের কোনো পায়ের ছাপ পড়ছে না। হোমারের ভয় করতে শুরু করে। শেরিফ? মেয়েটা কথা বলে ওঠে। তার কণ্ঠ মধুর এবং শান্ত। আপনি এখানে এসেছেন দেখে ভালো লাগলো, বলল যুবকটি। তারপর দুজনে ঝাঁপিয়ে পড়ে শেরিফের উপর। এরপর সুজান যায় তার মায়ের কাছে। যেহেতু তার পেট যথারীতি ভরা ছিল, তাই খুব একটা রক্ত পান করল না সে। তবে রাতের দিকে খিদেটা আবার বাড়তে পারে, তখন হয়তো আবার সে ফিরে আসবে। ভোর 5টা নাগাদ চার্লস গ্রিফিন তার স্ত্রীকে জাগিয়ে তোলে। গরুগুলো চিৎকার করছে। ছেলেগুলো আবার নিশ্চয়ই তার ছেড়ে পালিয়েছে। বিড়বিড় করে সে, কিন্তু কেউ কোথাও পালায়নি। ড্যানি গ্লিকের কবলে পড়েছিল জ্যাক গ্রিফিন, এবং তারপর জ্যাক হামলা করে তার ভাইয়ের উপর। কাজ সম্পন্ন হতে দুজনে খড়ের উপর শুয়ে পড়ে। যতক্ষণে সূর্য ওঠে তখন সমস্ত অশুভ আত্মারা ঘুমাচ্ছে। কিন্তু দিনটা বেশ সুন্দর ছিল, পরিষ্কার এবং রোদ ঝলমলে। শহরটা তখনও জানে না সে মৃত, তাই শহরের লোকেরা নিজেদের মতো কাজকর্ম করতে শুরু করে দেয়। এক কৃষক জানায় সূর্য ডুববে সন্ধ্যে 7টা নাগাদ। দিন এখন ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে। হ্যালোউইন এগিয়ে আসছে এবং সেই সাথে শীতকাল। পৌনে 9টার দিকে বেন যখন নিচে আসে দেখে এভা মিলার বসে আছেন কিচেনে। তোমার সাথে একজন দেখা করতে এসেছে। সে বারান্দায় বসে আছে। বেন মাথা নাড়ে এবং এগিয়ে যায় পিছনের দরজার দিকে। ভাবে হয়তো সুজান বা শেরিফ এসেছেন, কিন্তু পরিবর্তে সে খুঁজে পায় একজন বাচ্চা ছেলেকে। হ্যালো। বাচ্চাটা দ্রুত মুখ ফিরিয়ে তাকায়। এক মুহূর্ত তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ছিল বেনের মধ্যে। বাচ্চাটা তাকে মনে করিয়ে দিচ্ছে নিজের ছোটবেলার কথা, কিন্তু এখানে হয়তো আরো বেশি কিছু রয়েছে। বেনের মনে হচ্ছিল কোনোভাবে ওদের দুজনের জীবন যুক্ত, ঠিক যেমনটা সেবার পার্কে সুজানের সাথে যেদিন প্রথম কথা হয় ওর।
মনে হয়েছিল সেই কথার আরো কোনো গভীর মানে রয়েছে। বাচ্চাটাও ওদের কিছু উপলব্ধি করেছিল, কারণ তার চোখ জোড়া চওড়া হয়ে ওঠে। সে পোর্চের রেলিং চেপে ধরে বলে, আপনি মিস্টার মায়ার্স? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম মার্ক পেট্রি। আমি কিছু খারাপ খবর নিয়ে এসেছি আপনার কাছে। বেনের শরীরে শিহরণ খেলে যায়। সে জানতো কিছু একটা খারাপ হতে চলেছে, তবে ছেলেটা যা বলতে চলেছে তাকে তার জন্য সে প্রস্তুত ছিল না। সুজেন নর্টন এখন তাদের একজন। ওই বাড়িতে তাকে বার্লো ধরে ফেলেছিল, কিন্তু আমি স্ট্রেকারকে মেরে ফেলেছি। অন্তত আমার তো তাই মনে হয়। বেন কোনো কথা বলতে পারছিল না। ও যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। ছেলেটা ঠিক আগের মতোই শান্ত কণ্ঠে বলল, আমরা আপনার গাড়ি করে অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি। আমি চাই না এখানে আমায় কেউ দেখে ফেলুক। আমি আজ স্কুল যাইনি। বাবা মা জানতে পারলে সমস্যা হবে। বেন কিছু একটা বলতে সক্ষম হয়, কিন্তু কি বলেছিল সেটা তার মনে নেই। বাইক অ্যাক্সিডেন্টে মিরান্ডার মারা যাবার পর তার অবস্থা একেবারে শোচনীয় হয়ে গিয়েছিল। বাস্তবটাকে সে যেন মেনে নিতে পারছে না। আমার শরীর খারাপ লাগছে। বুঝতে পারছি। ছেলেটা ঠিক আগের মতোই শান্ত। বেইন নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। মনের অন্ধকারে সুজানের মুখটা ফুটে উঠছে। হাসছে সে। গভীর দুই চোখ নিয়ে তাকিয়ে রয়েছে ওর দিকে। বেন নিজের চোখ খোলে, আশা করে যেন বাচ্চাটার কথা মিথ্যে হয়, কিন্তু সেটা মনে হচ্ছে না। ছেলেটার কণ্ঠ শান্ত থাকলেও তার মুখে আশঙ্কার ছাপ লেগে। চলো, অবশেষে বলল বেন। ছেলেটা ওর গাড়িতে উঠে পড়ে এবং বেরিয়ে পড়ে ওরা। এভা মিলার রান্নাঘর থেকে দেখে ওদের চলে যেতে। তিনিও বুঝতে পারছে খুব খারাপ কিছু ঘটেছে। উনি ফোন হাতে তুলে লরেটা স্টার্চারের নাম্বারটা ডায়াল করে। ফোনটা শুধু বেজে যায়, কিন্তু কেউ উত্তর দেয় না। এভা খানিকক্ষণ চুপচাপ বসে তাকিয়ে থাকে ফোনের দিকে। তারপর সে ফোন লাগায় মেবেল ওয়ার্ডকে। তার কাছে নিশ্চয়ই কোনো না কোনো খবর পাওয়া যাবে। বেন দিশেহারার মতো গাড়ি চালিয়ে যাচ্ছিল। মার্ক তাকে সমস্ত কাহিনী জানায়। তুমি শিওর ওটা সুজান ছিল? মার্ক নিজের মাথা নাড়ে। বেন আচমকা গাড়িটা ঘুরিয়ে জয়েন্টার এভিনিউয়ের দিকে দ্রুত এগিয়ে চলে। কোথায় যাচ্ছেন আপনি? কি না, সেখানে না, এখনো না। 1 মিনিট দাঁড়ান। বেন গাড়িটা সাইড করে দাঁড় করায়। দুজনেই তারপর বেরিয়ে আসে বাইরে। তারা ধীরে ধীরে এগিয়ে চলে ব্রুকস রোডের দিকে, অর্থাৎ মাস্টান হাউসের দিকে। এখানেই হোমার ম্যাকক্যাসলিন সুজানের গাড়িটা খুঁজে পান। ওরা দুজনে কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলে সামনে। শীঘ্রই ওরা খুঁজে পায় গাড়িটা। বেন থমকে যায়। ওর আবার শরীর খারাপ করতে শুরু করেছে। হাতে জমে থাকা ঘাম এখন যেন শীতল অনুভূতি দিচ্ছে শরীরে। গিয়ে দেখো। মার্ক হেঁটে যায় গাড়িটার কাছে এবং উকি দেয় ভিতরে। চাবিটা ভিতরেই রাখা। বলে ওঠে মার্ক। বেন এগিয়ে আসে গাড়ির কাছে। আসার পথে কিছু একটা পায়ে ঠেকে তার। নিচু হয়ে দেখতে খুঁজে পায় একটা রিভলভার পড়ে আছে কাদার মধ্যে। সেটা তুলে পরীক্ষা করে বেন। দেখে একটা পুলিশ রিভলভারের মতো লাগছে। এটা কার বন্দুক? গাড়ির চাবিটা এগিয়ে দিয়ে প্রশ্ন করে মার্ক। জানি না। বেন দেখে নেয় সেটার সেফটি অন আছে কিনা। তারপর সে চাবিটা হাতে নেয় এবং এগিয়ে যায় গাড়ির দিকে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না এসব সত্যি। হাত দুটো অনবরত কেঁপে চলেছে। দুবার বিফল হওয়ার পর অবশেষে বেন চাবিটা ট্রাঙ্কের তালায় ঢোকাতে সক্ষম হয়। কিছু না ভেবে তৎক্ষণাৎ খুলে ফেলে সেটা। ওরা দুজন ভিতরে উকি মারে। ট্রাঙ্কে একটা টায়ার এবং একটা জ্যাক রাখা, এছাড়া আর কিছুই নেই। এবার কি? বেন সাথে সাথে কোনো উত্তর দিল না। নিজেকে শান্ত করে আনার পর সে মুখ খোলে। আমরা আমার এক বন্ধুর সাথে গিয়ে দেখা করব, ম্যাডবার্গ। সে এখন হাসপাতালে। উনি ভ্যাম্পায়ার নিয়ে রিসার্চ করছেন। মার্কের চোখে কৌতূহল। আপনি আমায় বিশ্বাস করেছেন? বেন ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। বেন জানে এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি। ম্যাডবার্গ তো হাই স্কুলের শিক্ষক। উনি জানেন এই বিষয়ে?
হ্যাঁ জানি, সেই সাথে তার ডাক্তারও। ডক্টর কোডি? হ্যাঁ। ওরা দুজনে তাকিয়ে থাকে গাড়িটার দিকে, যেন কোনো অদ্ভুত প্রাগৈতিহাসিক বস্তু খুঁজে পেয়েছে তারা। তার সাথে কথা বলার পর আমরা মাস্টার্ন হাউস যাব। হারামজাদা যা করেছে তার শাস্তি ওকে দিতেই হবে। মার্ক স্থির হয়ে বেনের দিকে তাকায়। কাজটা অত সহজ হবে না, সুজানও ওখানে থাকবে। বেন ধীর কণ্ঠে বলল, বার্লোকে আমি বুঝিয়ে দেব সালেম স্লটে আসাটা ওর কত বড় ভুল ছিল। ঘুরে দাঁড়ায় ও। চলো যাওয়া যাক। সাড়ে 9টার দিকে ওরা হাসপাতাল গিয়ে পৌঁছায়। জিমি কোডি ম্যাটের রুমেই ছিল। ওরা সেখানে প্রবেশ করতে জিমি সিরিয়াস চোখে তাকায় বেনের দিকে এবং তারপর কৌতূহলী দৃষ্টি নিয়ে যায় মার্কের দিকে। বেন, আমার কাছে একটা খারাপ খবর আছে। সুজানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এখন পিশাচদের একজন, ফাঁপা কণ্ঠে বলল বেন। তুই নিশ্চিত? জিমি তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে। বেন ইঙ্গিত করে মার্কের দিকে এবং পরিচয় করায় তার। শনিবার রাতে ড্যানি গ্লিক ওর বাড়ি গিয়েছিল। ও সব জানিয়ে দেবে আপনাদেরকে। মার্ক যেমনভাবে বেনকে বলেছিল সেইভাবে বাকিদেরকেও সবটা বলে। তার কথা শেষ হতে ম্যাট মুখ খোলে। বেন, আমি খুবই দুঃখিত। কিছু প্রয়োজন হলে তুমি আমায় জানাতে পারো। এখন আমি জানি আমার কি প্রয়োজন জিমি। বার্লোর বিরুদ্ধে আজকেই একটা পদক্ষেপ নিতে হবে, অন্ধকার হবার আগে। বেন নিজের পকেট থেকে রিভলভারটা বের করে। সেটা রাখে ম্যাটের টেবিলে। এটা কোথায় পেলে? জিমি বলে ওঠে, সুজানের গাড়ির সামনে। তাহলে কি হয়েছে সেটা আমি আন্দাজ করতে পারি। শেরিফ সেদিন নর্টনদের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে সুজানের গাড়ির খবর উনি পান। তারপর উনি রাস্তায় সেটা খুঁজতে বের হন। আর ঘরটা নিস্তব্ধতায় ভরে যায়। আর কিছু বলার দরকার ছিল না। ডাম্প এখনো বন্ধ। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল লোকে ডার্ট রোজারকে দেখতে পায়নি। চিন্তিত মুখে সকলে একে অপরের দিকে তাকায়। ম্যাট কথা বলে তারপর, আমি গত রাতে ফাদার গ্যালাহানির সাথে কথা বলেছি। উনি সাহায্য করবেন, কিন্তু উনি চান তোমরা 3 জন আগে স্ট্রেকারের নতুন দোকানে যাও। তারপর নিচু কণ্ঠে মার্ক বলল, আমার মনে হয় না স্ট্রেকার আজ কারোর সাথে কথা বলবে বলে। ওদের ব্যাপারে আপনি কি কি জানতে পারলেন? জিমি জিজ্ঞেস করে ম্যাটকে। আমি কিছু বিষয় পাশাপাশি সাজিয়েছি। স্ট্রেকার একজন মানুষ যে বার্লো সাহায্য করছে। অনেক সময় যাবৎ ধরে সে এখানে রয়েছে। বার্লোর জন্য সে নির্দিষ্ট কিছু কাজ করে থাকে, শ্রদ্ধা জানাবার উদ্দেশ্যে। এমনকি বার্লোর উপরেও নিশ্চয়ই কেউ রয়েছে। আমার মনে হয় র্যালফি গ্লিকের ফলে বার্লো আসতে পেরেছে এই জগতে। স্ট্রেকার ছেলেটাকে তুলে নেয় এবং উৎসর্গ করে তার উদ্দেশ্যে। কি শয়তান! স্ট্রেকার প্রথমে নিশ্চয়ই ওকে কাটে, তারপর সেটা উপহার হিসেবে দান করে বার্লোকে। তবে স্ট্রেকার কিন্তু তার আগেও আরও একটা কাজ করেছিল তার প্রভুর জন্যে। সেটা কি বলতে পারবে? কিছুক্ষণ সকলেই চুপ করে থাকে। তারপর মার্ক কথা বলে ওঠে। কবরস্থানের গেটে ঝুলিয়ে রাখা সেই কুকুরটা। কিন্তু সেটা কেন করতে গেল সে? জিমি প্রশ্ন করে। মার্ক তাকায় ম্যাটের দিকে। সাদা চোখ। ম্যাট অবাক হয়। বাহ, তোমার নলেজ তো ভালোই আছে দেখছি খোকা। হ্যাঁ, মার্ক যা বলল সেটা সত্যি। প্রাচীন উপকথায় লেখা আছে ভ্যাম্পায়ারদের দূরে রাখার জন্যে কালো রঙের কুকুরের চোখের উপর সাদা চোখ এঁকে রাখতে হয়। উইনের কুকুরটা ছিল একেবারে কালো। তার ঠিক চোখের উপর ছিল সাদা রঙের একজোড়া ভুরু। সেই কারণে স্ট্রেকার তাকে মেরে ঝুলিয়ে দেয় কবরস্থানের গেটে। বেশ, আর বাড়লো? সে এখানে এলো কিভাবে? ম্যাট দীর্ঘশ্বাস ছাড়ে। সেটা আমিও বলতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস তার অনেক বয়স হয়েছে। সে নিশ্চয়ই বহুবার নিজের নামও পরিবর্তন করেছে। সে হয়তো এসেছে রোমানিয়া বা হাঙ্গেরি থেকে, কিন্তু সেসবে আর কিছু এসে যায় না। এখন আসল কথা হলো সে এখন এখানে। এখন তোমাদের এই কাজগুলো করতে হবে। একটা কাঠের টুকরো এবং একটা বন্দুক নিজের কাছে রাখো। বন্দুক রাখার কারণ যদি স্ট্রেকার বেঁচে থাকে তার জন্যে। শেরিফের রিভলভারটা কাজে আসবে। কাঠের টুকরোটা অবশ্যই বুকে বিধিয়ে দেওয়া প্রয়োজন, নতুবা ভ্যাম্পায়ার মারা যাবে না। তার বুকে কাঠ ঢোকানোর পর
তার মুন্ডু ধর থেকে আলাদা করতে হবে, মুখে পুড়ে দিতে হবে রসুন এবং দেহটা উল্টে শুইয়ে দিতে হবে কফিনে। যদি তার শরীর ধুলোর মতো মিলিয়ে না যায় তাহলে কফিনটা নদীর জলে ভাসিয়ে দেবে। আর কোনো প্রশ্ন? কেউ কোনো কথা বলল না। তোমাদের প্রত্যেকের কাছে পবিত্র জল এবং কমিউনিয়ন ব্রেড থাকা আবশ্যক। আর যাওয়ার আগে সকলে ফাদার ক্যালাহানের কাছে কনফেশন করে যাবে। বেন বলল, আমার মনে হয় না আমাদের কেউই ক্যাথলিক। জিমি বলল, আমি আছি, তবে প্র্যাকটিস নেই। তাও করবে, যাতে যাবার আগে তোমরা সকলে স্বচ্ছ এবং পবিত্র হয়ে ওঠো। বেশ, ঠিক আছে। জিমি হঠাৎ প্রশ্ন করে, বেন, তোমার সাথে কি সুজেনের শারীরিক সম্পর্ক হয়েছিল? তারপর দ্রুত নিজের ভুলটা বুঝতে পেরে যোগ করে, সরি, আমি বলছি হয়েছিল। বলল বেন, তাহলে তোমাকে বার্লো এবং সুজেন দুজনের বুকেই মরণ ঘটি পুঁততে হবে। তুমি ওর স্বামীর কাজটা করবে, আর ভুলেও দ্বিধা করো না, ঠিক আছে? আর কোনোভাবেই বার্লোর চোখের দিকে তাকাবে না, না হলে তুমি ওর বশে চলে যাবে। জিমি, বন্দুকটা তোমার কাছে রাখো, আর তুমি বাকিদের থেকে একটু দূরে থাকবে। যদি বার্লো বা সুজেন কারো দেহ পরীক্ষা করার প্রয়োজন হয়, বন্দুকটা অন্য কাউকে দিয়ে দিও। জিমি মাথা ঝাঁকায়, বেশ কিছু রসুন আর গোলাপ ফুলও কিনে নিও। জিমি, ক্যাম্বারল্যান্ডে কি এখন ফুলের দোকান খোলা পাওয়া যাবে? মনে তো হয়। তোমাদের প্রত্যেকের জন্য একটা করে সাদা রঙের গোলাপ কিনে ফেলো। আর আবারও বলছি, ভুলেও চোখের দিকে তাকাবে না। এখন 10টা বাজতে যায়, তোমাদের এবার বেরোতে হবে। আমি প্রার্থনা করব তোমাদের জন্য। কেউ কোনো কথা বলল না। জিমি, তোমার ঘাড়টা একবার দেখি। জিমি মাথাটা এগিয়ে নিয়ে যায় কাছে। কামড়ের দাগটা যথারীতি ভরাট হতে শুরু করেছে, তবে দাগটা এখনো বোঝা যাচ্ছে। ম্যাট প্রশ্ন করে, কোনো ব্যথা বা চুলকানি হচ্ছে? না। তোমার ভাগ্য খুবই ভালো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ম্যাট আবার শুয়ে পড়ে বিছানায়। তাকে ক্লান্ত লাগছে। বেনের ওষুধটা আমাকে দিয়ে যাও। জিমি বলল, ঠিক আছে, আমি নার্সকে বলে দিচ্ছি। ম্যাট নিজের চোখ বন্ধ করে। তোমাদের কাজ করাকালীন আমি একটু ঘুমাবো। আরও একটা কাজ আছে, তবে সেটা পরের বারের জন্য থাক। সে তাকায় মার্কের দিকে। তুমি গতকাল খুবই সাহসিকতার একটা কাজ করেছো। খানিক বোকার মতো হলেও সাহসিকতা দেখিয়েছো তুমি। মার্ক দ্রুত বলল, আর তার দাম সুজেন চুকিয়েছে। ওর হাত দুটো কাঁপছে। হ্যাঁ, আর সেটা তোমাদের সাথেও হতে পারে। বার্লোকে আন্ডার এস্টিমেট করো না। যাক, আমার ক্লান্তি হচ্ছে। তোমাদের কাজ সম্পূর্ণ হলে আমায় ফোন করো। ওরা বেরিয়ে পড়ে। হলে আসতে বেন তাকায় জিমির দিকে এবং প্রশ্ন করে, লোকটা কি তোমায় কারো কথা মনে করিয়ে দেয়? হ্যাঁ, ভ্যান হেলসিং। দশটা 15 নাগাদ এভা মিলার বেসমেন্টে যান খাবারের শিশি আনতে। দরজাটা খোলা মাত্র একটা পচা গন্ধ এসে ধাক্কা মারে তার নাকে। পচা মাছের গন্ধ নাকি? উনি দেখে শুনে এগিয়ে চলেন সিঁড়ি ধরে নিচে। ওনার স্বামী বেসমেন্টের দেওয়াল পাথর দিয়ে বানিয়েছিলেন, যাতে করে জায়গাটা ঠান্ডা থাকে, ফলে মাঝে মধ্যে জন্তু জানোয়ার এখানে এসে আটকা পড়ে মারা যায়। তবে গন্ধটা একটু বেশি অস্বাভাবিক। ওখানের আবছা আলোতে উনি শিশিগুলো খুঁজে পান, কিন্তু গন্ধটা ওনাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। উনি চারপাশে চোখ বোলান, কিন্তু চোখে পড়ার মতো কিছুই নেই। পুল টেবিলের নিচে নজর দিতে দেখতে পেলেন একটা মদের বোতল। চারদিক একেবারে স্বাভাবিক বলেই মনে হচ্ছে, কিন্তু তাও গন্ধটা কিসের? তারপর ওনার চোখ যায় ছোট রুট সেলারের দরজাটার দিকে। উনি সেটা খুলতে চান না। সেটা শক্ত করে বন্ধ করা, ফলে ওখান দিয়ে কোনো জন্তুর ভিতরে ঢোকা সম্ভব নয়। এদ, হঠাৎ করেই বলে ওঠেন উনি, কিন্তু ঠিক কী কারণে উনি জানেন না। উনি আবার সবকিছু ভালো করে দেখে চলতে শুরু করেন উপরের দিকে। সাড়ে 11টার মধ্যে ফাদার ক্যালাহান সবার কনফেশন শুনে ফেলেন। বেন, মার্ক এবং ডক্টর কোডির। তারা রেক্টারি রুমে বসেছিল। জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশ করছিল ভিতরে। এগুলো বিশ্বাস করা আরো সহজ হতো যদি এখন ঝড় বৃষ্টি হতো,
আর সেই সাথে লোডশেডিং। জিমি বলল, ভুল কিছু বলেননি। ফাদার জিমির ব্যাগ থেকে দুটো ছুচালো কাঠের স্টেক বের করে আনেন। উনি সেটা রেখে দেন নিচে। স্ট্রিকারের দোকানে একটা সাইন ঝুলছিল, ক্লোজড আনটিল ফার্দার নোটিস। আজ সকাল 9টার দিকে গিয়েছিলাম ওখানে। মার্কের কথার সাথে সেটা মিলে যাচ্ছে, বলল বেন। হতে পারে, কিংবা এটাও হতে পারে এটা একটা কোইন্সিডেন্ট। আমি আবারও জিজ্ঞেস করছি, তোমরা চার্চের ইনভলভমেন্ট সত্যি চাও? হ্যাঁ, তবে আমরা এমনিও এই কাজে অগ্রসর হব। আপনারা সাথে থাকুন আর নাই থাকুন, যদি প্রয়োজন হয় তো আমি একাই যাব। ফাদার নিজের হাত তোলেন। না, সেসবের দরকার নেই। এসো আমার সাথে, আমি তোমাদের সবার কনফেশন শুনবো। বেন অন্ধকার ঘরটায় গিয়ে বসে। ওর মাথা বনবন করছে। চোখের সামনে ফুটে উঠছে সুজানের মুখটা। মিসেস গ্লিক ভয় পাচ্ছেন ক্রস দেখে। ফ্লয়েড টিবিটের সেদিনের আক্রমণ। মনে হচ্ছে এসব কিছুই একটা দুঃস্বপ্ন। তারপর ওর নজরে আসে মেঝেতে একটা মিন্টের বাক্স পড়ে। সেটা হাতে তুলে নেয় বেন। ছুঁয়ে তো আসল বলেই মনে হচ্ছে, তাহলে এসব কিছুই আসলে বাস্তব। তারপর উপাসের দরজা খোলার শব্দ হয়। আমায় কি করতে হবে? প্রশ্ন করে বেন। বলো, ফাদার আমায় পাপ মুক্ত করুন। উপাসের কণ্ঠ কথা বলে ওঠে। ফাদার, আমায় পাপ মুক্ত করুন। কথাটার পুনরাবৃত্তি করে বেন। এবার তোমার পাপগুলো আমায় বলো। সবকটা? শুধু যেগুলো গুরুত্বপূর্ণ। সন্ধে নামার আগে আমাদের কাজে লেগে পড়তে হবে। বেন চেষ্টা করল 10 কমান্ডমেন্টসের কথা মনে করার এবং সব কনফেস করে নিল। সেটা ছিল যন্ত্রণাদায়ক এবং অস্বস্তিকর। কনফেশন শেষ হতে সে বেরিয়ে আসে বাইরে। ঘাড়ের উপর জমে থাকা ঘাম মুছে নেয়। ফাদারও বেরিয়ে আসেন। একটা নাগাদ তারা জিমির গাড়িতে বেরিয়ে আসে রাস্তায়। কেউ কোনো কথা বলছে না। ফাদার ক্যালাহানের পরনে পাদ্রির পোশাক। উনি প্রত্যেককে এক শিশি করে পবিত্র জল দিয়ে দিয়েছেন। ওনার কাছে একটা রূপোর পাত্র রয়েছে, যাতে ভরা আছে কমিউনিয়ন ব্রেড। ওরা প্রথমেই চলে যায় জিমির অফিসে, যেটা কিনা ক্যাম্বারল্যান্ডে। জিমি তার গায়ে একটা ঢিলে ঢালা জ্যাকেট এবং হাতে একটা হাতুড়ি নিয়ে বেরিয়ে আসে। প্রত্যেকে তাকে দেখে মাথা নাড়ে। খুব খারাপ লাগছে দেখতে, তাই না? বলল জিমি। বেন তখন সুজানকে নিয়ে চিন্তারত। হ্যাঁ, লাগছে। তারপর ওরা চলে যায় দোকানে, যেখান থেকে 12 বাক্স রসুন কিনে নেয়। গাড়িতে ফিরে আসতে বেন প্রশ্ন করে, রসুন ভ্যাম্পায়ারদের জন্য ক্ষতিকর কেন? জিমি বলল, বোধহয় রসুনে কোনো প্রকার অ্যালার্জি আছে। অ্যালার্জি? ফাদার মাথা নাড়ে। হতেই পারে। যদি তাদের অস্তিত্ব সত্যি হয়, তবে তাদেরকেও কিছু প্রাকৃতিক নিয়ম মেনে চলতেই হবে। তারা দেখতে পারে, কথা বলতে পারে এবং এমনকি ব্যথাও অনুভব করতে পারে। আর ভালোবাসা? না, আমার মনে হয় না তারা ভালোবাসা অনুভব করতে পারে বলে, বলল জিমি। ফুলের দোকানটার কাছে পৌঁছাতে ছোট ছোট ফুলের চড়া গন্ধ এসে ধাক্কা মারে ওদের নাকে। বেনের মনে পড়ে যায় শ্রাদ্ধের কথা। দোকানদার ওদের জানায় ওদের আসতে দেরি হয়ে গেছে। একজন টাকমাথা লোক শুক্রবার এসে সমস্ত গোলাপ ফুল কিনে নিয়ে গিয়েছে। টাকমাথা লোক? বলল বেন। আপনি চিনেন তাকে? হ্যাঁ, চিনি। গাড়িতে ফিরে আসতে ফাদার বললেন, ফলমাউতে একটা দোকান আছে। না, বাধা দেয় বেন। সে যদি ওখানেও গিয়ে থাকে, ও ইচ্ছাকৃত আমাদের ঘোরাচ্ছে। ও সব কিছু আগে থেকে ভেবে দেখেছিল। বেন, নিজেকে শান্ত করো, বলল জিমি। এখন কটা বাজে? জিমি ঘড়ি দেখে বলল, 2:15। দিন শেষ হতে শুরু করেছে। ও জানতো আমরা সারা রাতে এই কাজই করে বেড়াবো। যা করা তাড়াতাড়ি করতে হবে আমাদের। ফাদার মাথা নাড়েন। বেনের কথা ঠিক। তাহলে চলুন, বলল মার্ক। জিমি গাড়িতে স্টার্ট দেয় এবং ধুলো উড়িয়ে সেটা এগিয়ে চলে। গাড়িটা মাস্টান হাউসের পিছন দিক দিয়ে এগিয়ে আসছে। বাড়িটাকে দেখে ফাদার ক্যালাহানের মনে হলো বাড়িটা যেন ঝুঁকে রয়েছে এই শহরটার উপর, সব কিছু লক্ষ্য করছে। সেটার আশেপাশের জমিটা অভিশপ্ত বলে মনে হচ্ছিল, যেখান থেকে মৃত্যু ছাড়া আর কোনো কিছু পাওয়ার আশা করা যায় না। ড্রাইভওয়েতে এনে গাড়িটা দাঁড় করায় জিমি। গাছের আড়াল থেকে স্ট্রিকারের গাড়িটা চোখে পড়ে ওদের। গ্যারেজে দাঁড় করানো।
গাড়ি থামিয়ে জিমি হাতে তুলে নেয় শেরিফের রিভলভারটা। বাইরে পা রাখা মাত্র আবহাওয়ার এই অদ্ভুত পরিবর্তনটা উপলব্ধি করতে পারলেন ফাদার। শীতল, ভারী এবং অশুভ কিছুর ইঙ্গিত লেগে তাতে। তার মায়ের কাছ থেকে পাওয়া ক্রুসিফিক্সটা উনি গলায় চড়িয়ে নেন। গাছের পাতা নড়ছে না, নিচের ঘাস একেবারে শুকনো, এখানের মাটি যেন মারা গিয়েছে। বারান্দার সিঁড়িগুলো আঁকা বাঁকা, তার কাছে একটা সাইনবোর্ড ঝোলানো, অনুপ্রবেশকারী নিষিদ্ধ। জিমি বলল, মার্কের মতো আমরাও কি জানলা ভেঙে ঢুকবো? বেন নিজের মাথা নাড়ে, না, সামনের দরজা দিয়েই যাব, যদি সেটা ভাঙতে হয় তাও করব। আমার মনে হয় না তার দরকার পড়বে, বললেন ফাদার। নিজের কণ্ঠই কেমন অচেনা শোনায় তার কাছে। ওনার রক্তের মধ্যে দিয়ে একরাশ উদ্দেশ্যের অনুভূতি খেলে যাচ্ছিল। বাড়িটাকে দেখে ভয়ানক এবং জীবন্ত লাগছে, কিন্তু তাও উনি দ্বিধা করলেন না। ক্যালাহান ক্রুসিফিক্সটা তুলে বলে উঠলেন, ঈশ্বরের পিতার নাম নিয়ে আমি আদেশ করছি, এই বাড়িতে উপস্থিত সমস্ত অশুভ আত্মারা চলে যাও এই বাড়ি থেকে। ক্রুসিফিক্সটা তারপর ঠেকালেন দরজার উপর। তার তীক্ষ্ণ দুটি এসে ধাক্কা মারে সকলের চোখে। সেই সাথে ক্যাচ করে একটা শব্দ হয় এবং একটা পচা গন্ধ। ভিতরের একটা আলো শব্দ করে ভেঙে যায়। তারপর পরই একটা জানলা ভাঙার শব্দ। মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে জিমির। ফাদারের শরীর কেঁপে ওঠে। উনি তাকান তার হাতে ধরে থাকা ক্রুসিফিক্সের দিকে। আমার জীবনে ঘটা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা এটা। বেন দরজাটা খুলে ধরে, তবে ফাদারই প্রথম ভেতরে প্রবেশ করলেন। সেলারের দরজাটা কিচেনের দিকে, উপরতলায় স্ট্রেকার আছে, কিন্তু কিন্তু একটা পরিবর্তন হয়েছে, কিছু একটা ঠিক নেই। ওরা প্রথমেই চলে যায় উপরতলায়। যাওয়ার সময় বেনের মধ্যে সেই পুরনো ভয়টা আবার ফিরে আসছিল। এই হলের একেবারে শেষ প্রান্তে একটা ঘর আছে, যেখানে বেন একবার প্রবেশ করেছিল। ফাদার সেই ঘরের দরজাটা খুলে ধরেন। ভিতরের দৃশ্যটা দেখা মাত্র চিৎকার বেরিয়ে আসে বেনের মুখ দিয়ে। না, ওটা হিউবি মাস্টানের ভূত ছিল না, ওটা ছিল স্ট্রেকার, উল্টো করে ঝুলিয়ে রাখা। তার কণ্ঠ ছিঁড়ে দেওয়া হয়েছে, চোখ দুটো বিস্ফারিত, প্রাণের কোনো চিহ্ন নেই তাতে, এক ফোঁটাও রক্ত নেই শরীরে। হে ঈশ্বর! ফাদার ফিসফিসিয়ে ওঠে। সকলে ঢুকে আসে সেই ঘরে। ফাদার আর জিমি সবার সামনে, বেন আর মার্ক তাদের পিছনে। স্ট্রেকারের দেহটা উল্টো করে ঝোলানো, তার পা দুটো একসাথে বাঁধা, দু হাত প্রায় মেঝে ছুঁয়েছে। এটা যেই করে থাকুক তার গায়ে অসম্ভব জোর, বেন ভাবে মনে মনে। জিমি দেহটা পরীক্ষা করে দেখে, কমপক্ষে 18 ঘন্টা যাবৎ মৃত। স্ট্রেকারের হাতটা সে ছেড়ে দেয়, কিন্তু কিছুই বুঝতে পারছি না, কে করলো আর কেন? এটা বার্লো করেছে, সাথে সাথে বলে ওঠে মার্ক। কারণ স্ট্রেকার ভুল করেছিল, সেই কারণে সে অমরত্ব পাওয়ার যোগ্য নয়। কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখার কি মানে? ফাদার বললেন, প্রাচীনকালে গ্রিসে এরকম করা হতো। যারা বিশ্বাসঘাতকতা করতো তাদের সাথে মাথাটা ঝুলিয়ে দেওয়া হতো নিচে, অর্থাৎ নরকের দিকে। সেন্ট পলের মৃত্যু এইভাবেই হয়েছিল। বেনের গলা শুকিয়ে আসছিল। ও এখনো আমাদের সাথে খেলা করছে, এখান থেকে চলো। ওরা বেরিয়ে আসে ঘর ছেড়ে, চলে আসে নিচতলায়। রান্নাঘরে আসতে সকলে তাকায় সেলারের দরজাটার দিকে। ওদের আসল যুদ্ধ অপেক্ষা করছে সেখানে। ফাদার যখন সেলারের দরজাটা খোলেন, তখন সাথে সাথে কটু গন্ধটা ধাক্কা মারে বেনের নাকে এসে, কিন্তু এইবার তার তীব্রতা অতটা ছিল না। ফাদার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকেন নিচে। মার্ক জোর করে তাদের অনুসরণ করে। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জিমি বেসমেন্টের চারপাশে চোখ বোলায়। আলোটা গিয়ে থামে একটা টেবিলের উপর। দেখো, বলল জিমি। টেবিলের উপর রাখা আছে একটা হলদে রঙের এনভেলপ। এটা একটা ছল হতে পারে, ভুলেও ছুঁতে যেও না, বললেন ফাদার। আমার সেটা মনে হয় না। ও এখন এখানে নেই, এটা সে আমাদের জন্যই ছেড়ে গিয়েছে। নিশ্চয়ই কোনো খারাপ খবর, বলল মার্ক। বেন সেটা কাপা হাতে তুলে নেয়, ধীরে ধীরে খুলে ফেলে সেটা।
ভিতরে ছিল এক টুকরো কাগজ। সেটা আলোয় ধরে সকলে পড়তে শুরু করলো। প্রিয় বন্ধুরা, কি সুন্দর লাগছে তোমরা সবাই এসেছো এখানে। অতিথি আমি বেশ পছন্দ করি, কিন্তু দিনের বেলায় অতিথি একটু সমস্যা যোগায়। তবে চিন্তা নেই, একটা ছোট উপহার রেখে যাচ্ছি। তোমাদের একজনই, খুবই প্রিয় একজন, বিশ্রাম নিচ্ছে আমার কফিনে। সে খুবই সুন্দরী মিস্টার মায়ার্স, কিংবা একটু ঠাট্টা করে যদি বলি, সে খুবই সুস্বাদু। তাকে আর আমার প্রয়োজন নেই, সে এখন আপনাদের সামনে কি আসতে চলেছে সেটারই একটা ঝলক। মাস্টার পেট্রি, তুমি কিন্তু আমার অনুগত ভৃত্যকে শেষ করতে সাহায্য করেছ, যে কারণে আমি তোমার সাথে বোঝাপড়া করতে বেশ আনন্দ পাব। সবার আগে তোমার বাবা মা, হয়তো আজ রাতে কিংবা খুব শীঘ্রই, তারপর তুমি। আর ফাদার ক্যালাহান, আমি নজর রেখেছি আপনার উপর। আপনিও দেখছি এই যুদ্ধে যোগ দিয়েছেন। আমার বয়স আপনার চার্চের থেকেও বেশি। আমি জগৎটাকে তবে থেকে চিনি যখন খ্রিস্টানরা ভূগর্ভে লুকিয়ে থাকত। তবে আমি আপনাকে আন্ডার এস্টিমেট করছি না। ভালো মানুষই কি সেটা আমি জানি, কিন্তু তারপরেও আমি জিতব। আপনি নিষ্পাপের প্রতীক সঙ্গে করে সকাল সন্ধ্যা ঘুরে বেড়াচ্ছেন। সেই সাথে আপনার কাছে পেয়েছেন ম্যাথিউ বার্গের মতো তুখর মস্তিষ্কের এক মানুষ। কিন্তু আমি বুদ্ধিমান, আমি কোনো সাপ নই, আমি সাপেদের রাজা। শেষমেশ আপনারা নিজেদেরকেই শেষ করে ফেলবেন। আপনাদের বিশ্বাস অত্যন্ত দুর্বল। যাই হোক, মায়ার্স, কোডি, পেট্রি এবং ক্যালাহান, আপনাদের সকলের জন্যে আমি উৎকৃষ্ট মানের পানীয় রেখে যাচ্ছি। আপনাদের কাজ সম্পন্ন হলে সেটা পান করে নেবেন। তবে যদি গলা দিয়ে নামে আর কি। শীঘ্রই দেখা হবে। তোমাদের সকলকে আমি সামনাসামনি ধন্যবাদ জানাবো। ইতি বার্লো। বেনের কাঁপা হাত থেকে চিঠিটা পড়ে যায় টেবিলে। সে তাকায় বাকিদের দিকে। মার্ক হাত মুঠো করে দাঁড়িয়ে, জিমির মুখ ফ্যাকাশে। ফাদারের চোখে আগুন জ্বলছে, কিন্তু সেই সাথে ঠোঁটও কাঁপছে। তারা একে একে সকলে বেনের মুখের দিকে তাকায়। চলো, বলল বেন। তারপর সকলে এগিয়ে চলে কোণের দিকে। পার্কিন্স গিলেসপি তখন মিউনিসিপ্যাল বিল্ডিংয়ের সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। দূরবীন দিয়ে লক্ষ্য করছিলেন মাস্টান হাউসটাকে। নলি সেই সময় পুলিশ কারে করে সেখানে এসে পৌঁছায় এবং এগিয়ে আসে তার দিকে। কি অবস্থা? প্রশ্ন করে নলি। কোনো উত্তর না দিয়ে গিলেসপি দূরবীনটা এগিয়ে ধরে তার দিকে এবং ইঙ্গিত করে মাস্টান হাউসের দিকে তাকানোর জন্যে। নলি তাই করে। সে দেখে সেখানে নতুন একটা গাড়ি দাঁড় করানো, কিন্তু সেটার লাইসেন্স প্লেটটা পড়তে পারল না। ডক্টর কোডির গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। একটা সিগারেট জ্বালিয়েছেন পার্কিন্স। ওখানে শুধু স্ট্রিকারের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি এর আগে আমি দেখিনি। ঠিক সেখানে গিয়ে একবার দেখা উচিত নাকি? না। পার্কিন্স খুবই শান্ত কণ্ঠে বললেন। তারপর তাকালেন ঘড়ির দিকে। 3:41। কথা পাল্টানোর উদ্দেশ্যে নলি বলে, ম্যাকডোয়েলের বাচ্চা আর ফ্লয়েড টিভিটের দেহগুলোর সাথে কি হলো? জানি না। নলি অবাক হয়, কারণ পার্কিন্স সচরাচর সব কিছুই জানেন। উনি আবার দূরবীনে চোখ রেখেছেন, কোনো কিছুই পরিবর্তন হয়নি। আজকে শহরটা একটু বেশি শান্ত লাগছে। হ্যাঁ কাউকে দেখাও যাচ্ছে না, এমনকি পার্কও দেখলাম খালি। হ্যাঁ কিছুদিন যাবৎ অদ্ভুত সব ব্যাপার ঘটছে এখানে। হ্যাঁ মনে হচ্ছে আজ রাতে বৃষ্টি হবে। কথা পরিবর্তনের উদ্দেশ্যে বলল নলি। পার্কিন্স তাকালেন আকাশের দিকে। স্যার, আপনি ঠিক আছেন? পার্কিন্স একটু সময় নেন। না। কি ব্যাপার? পার্কিন্স একটু চিন্তা করেন। আমার মনে হয় আমি খুব ভয় পেয়ে রয়েছি। কিসের ভয়? জানি না। বলে উনি আবার দূরবীনটা তুলে ধরেন। নলি চুপচাপ দাঁড়িয়ে থাকে তার পাশে। টেবিলের ওপাশটা পুরনো মদ রাখার জায়গা। সেখানে ধুলো মাখা পিপে এবং ভাঙা কাচের বোতল রাখা। বাতাসে মিশে রয়েছে
ভিনেগার এবং এক রকমের পচা গন্ধ। না, হঠাৎ করে বলে ওঠে বেন, আমি পারবো না, তোমাকে করতেই হবে, জোর দেন ফাদার। আমি বলছি না এটা সহজ তোমার জন্যে, তবে তোমাকে করতে হবে, আমি পারবো না। সেই ছোট আধো অন্ধকারাচ্ছন্ন ঘরটায় জিমির ফ্ল্যাশলাইটের আলোতে দেখা গেল সুজেন নর্টন শুয়ে আছে। সাদা চাদর দিয়ে ঢাকা তার শরীর। কেউ কোনো কথা বলল না। জীবনকালে মেয়েটা খুবই সুন্দরী ছিল, কিন্তু এখন তাকে যেন আরো বেশি সুন্দর দেখাচ্ছে। তার গায়ের চামড়াটা একেবারে নিখুঁত, ঠোঁটের রং লাল, তার একটা হাত পাশে রাখা এবং অন্যটা কোমরের উপর। তার মুখে শান্তির ছাপ নেই, সেখানে অদ্ভুত কিছু ছিল। ফাদার এগিয়ে আসেন সামনে এবং সুজেনের বুকে হাত রাখেন। এই জায়গায় আমি পারবো না। আবার একই কথা বলল বেন, ওর স্বামীর কাজটা করো বেন। ফাদার নরম গলায় বললেন, এতে তুমি ওকে আঘাত করছো না, তুমি ওকে মুক্ত করছো। যন্ত্রণা এখন তোমার, ওর নয়। কাঠের টুকরোটা মার্ক এগিয়ে দেয় বেনের দিকে। বেনের হাত কেঁপে ওঠে। ড্র্যাকুলাতে পড়া একটা লাইন মনে পড়ে যায় ওর, তিক্ত জল পান করার পর আমরা মিষ্টি জলের স্বাদ বুঝতে পারি। বেন এই কাজটা করতে চায় না। প্লিজ এটা সরিয়ে নাও, আমি পারবো না। কেউ কোনো উত্তর দিল না। ঘামতে থাকা হাতে বেন কাঠের টুকরোটা সুজেনের বুকে রাখে। মেয়েটার শরীরটা একটু নড়ে ওঠে। ও এখনো মারা যায়নি, ফিসফিস করে বেন। ও এখনো অমর, বলল জিমি। সে যথারীতি মেয়েটার পালস চেক করেছে। কেউ একজন একটা হাতুড়ি এগিয়ে দেয় বেনের দিকে। বেন জানে না সেটা কে দিল। সে শুধু তাকিয়ে থাকে হাতুড়িটার দিকে। বেন তাড়াতাড়ি করো, তারা লাগালেন ফাদার। কাজ শেষ করে বেরোতে হবে। ঈশ্বর আমায় ক্ষমা করুন, বেন ভাবে। হাতুড়িটা তুলে সে সজোরে নামিয়ে আনে কাঠের টুকরোটার উপর। আঘাতটা এতটা জোরালো ছিল যে সুজানের একটা চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসে বাইরে। বুক দিয়ে রক্ত বেরোতে শুরু করে দেয়। ঝর্ণা ধারার মতো সেগুলো এসে ঠেকে বেনের মুখে। সুজানের শরীর পাক খেতে শুরু করে, মুখ দিয়ে বেরিয়ে আসে চিৎকার। তার তীক্ষ্ণ ধারালো দাঁতগুলো দেখা যাচ্ছে এবার। বেন পুনরায় হাতুড়িটা দিয়ে কাঠের টুকরোতে আঘাত বসায়। একবার, দুবার, বারবার। সুজানের চিৎকার চরমে উঠতে শুরু করে, ভয়ানক এবং পৈশাচিক। তার বুক, নাক এবং মুখ দিয়ে এক নাগারে রক্ত বেরিয়ে চলেছে। কালো কুচকুচে কিছু একটা বেরিয়ে আসে তার শরীর থেকে এবং ছায়ার মতো মিলিয়ে যায় অন্ধকারে। তারপর স্থির হয়ে যায় তার দেহটা। মুখটা এখন বন্ধ হয়ে গিয়েছে। বেন দেখল সুজানকে ঠিক আগের মতোই লাগছে এখন। সুতরাং কাজ শেষ। হাতুড়িটা পড়ে যায় বেনের হাত থেকে, সেটা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ফাদার এই সময় বেনের কাঁধে একটা হাত রাখলেন। বেন বলতে যাচ্ছিলেন তিনি, কিন্তু তার আগেই বেন সেখান থেকে ছুটে পালিয়ে যায়। সে ছুটতে থাকে সিঁড়ি বেয়ে উপর দিকে। মাঝপথে উল্টে যায় সে। তারপর হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করে আলোর উদ্দেশ্যে। আতঙ্ক এখন তাকে বশীভূত করে ফেলেছে। ওর মনে হচ্ছিল কেউ একজন ওর পিছনে রয়েছে, মাস্টার অথবা স্ট্রিকার। হাসছে তারা। চিৎকার করে ওঠে বেন। রান্নাঘর পেরিয়ে বেন বেরিয়ে আসে বাড়ির বাগানে এবং উল্টে পড়ে যায়। যতক্ষণে সে উঠে দাঁড়ায় তখন তার শ্বাস ফুলে উঠেছে, দরদর করে ঘাম ঝরছে শরীর থেকে। সে ফিরে তাকায় পিছনে। সেখানে কেউ নেই, শুধু বাড়িটা দাঁড়িয়ে রয়েছে নিঃশব্দে। শুধু একটা বাড়ি, আর কিছু না। বেন ওখানেই দাঁড়িয়ে থাকে, একা। বছরের শেষের দিকে সালেম স্লটে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। সূর্য অস্ত যেতে শুরু করেছে। আকাশের রং রাঙা হয়ে উঠেছে এখন। চারদিকে বড় বড় ছায়ার সৃষ্টি করছে সেটা। বাতাসের শীতলতা আরও বেড়েছে। সকলকে মনে করিয়ে দিচ্ছে
শীতকাল আসছে। 6টা নাগাদ শহরের সকলে ডিনার করে। মেবেল ওয়ার্ডের এখন অনেক বয়স হয়েছে এবং শরীর স্বাস্থ্য অতটা ভালো নয়। সে ডিনারে চায়ের সাথে মাংস খায়। কাছাকাছি রাখা থাকে ফোনটা। অন্যদিকে এভার হোটেলে লোকগুলো টিভি দেখতে দেখতে ডিনার করে অথবা তাস খেলে। তবে এভার আজ একটু নার্ভাস লাগছে। কী কারণে সেটা সে নিজেও জানে না। মিস্টার অ্যান্ড মিসেস পেট্রি তখন খাচ্ছিলেন স্যান্ডউইচ। ওনারা দুজনেই কিছুটা বিভ্রান্ত, কারণ একটু আগে ফাদার ক্যালাহানের থেকে একটা ফোন এসেছিল। উনি বললেন, আপনার ছেলে আমার সাথে আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে আপনাদের বাড়ি নিয়ে আসছি। ওরা দুজনেই নিজের সন্তানকে নিয়ে চিন্তিত। রেজি আর বনি চকলেট পুডিংয়ের সাথে টোস্ট খাচ্ছিল। রেজি সতর্কভাবে খেয়ে চলেছে, মাঝে মাঝে নিজের বিয়ারে চুমুক দিচ্ছে। অন্যদিকে বনি কিছু সময় আগের মার ধরে তার মুখের জায়গায় জায়গায় ফোলা। সে চুপচাপ খাচ্ছে, কোনোভাবেই রেজির নজরে আসতে চায় না সে। 6:45 মধ্যে সকলেরই প্রায় খাওয়া শেষ এবং যে যার বাচ্চাদের ঘুমোতে পাঠাতে শুরু করেছে। রয় ম্যাকডুগালের বাড়িতে সেদিন কোনো রান্না হয়নি, তাই সে চলতে শুরু করে ডেলস বারের দিকে মদ খাওয়ার জন্যে। সে আর ওই শহরে ফিরে যেতে চায় না। 6:51 নাগাদ জো ক্রেন, সে তখন নিজের অ্যাপার্টমেন্টে একাই ছিল। আচমকা বুকে একটা ব্যথা অনুভব করে সে। সেই ব্যথার চোটে সে উল্টে পড়ে যায় মেঝেতে এবং সাথে সাথে হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটে তার। সেই সন্ধ্যায় এটাই ছিল সালেম স্লটে ঘটা একমাত্র স্বাভাবিক মৃত্যু। 7টা নাগাদ আকাশ একেবারে কালো হয়ে আসে। পূর্ব দিকে শুধুমাত্র কিছু তারা ঝকমক করছে। বাবা মায়েরা যথারীতি তাদের ছেলে মেয়েদের ঘুমোতে পাঠিয়ে দিয়েছে। খালি আলমারিটা দেখিয়ে তাদের ভয়টা খানিক দূর করার চেষ্টা করছে তারা, কিন্তু বাইরে অন্ধকারটা খুবই গভীর। আর এটাই হলো সময় পিশাচদের বাইরে আসা। ম্যাট তখন অর্ধেক ঘুমের মধ্যে ছিল যখন বেন এবং জিমি সেখানে এসে প্রবেশ করে। সে দ্রুত নিজের হাতে ক্রসটা তুলে নেয়। কি হয়েছে? বাকি দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করে ম্যাট। জিমি বিষয়টা খুলে বলল তাকে, আমরা মেয়েটার দেহটা কফিনে উল্টো করে শুইয়ে দিয়েছি এবং সেটা ফেলে দিয়েছি নদীতে। আমরা স্ট্রেকারের গাড়িটা ব্যবহার করেছি। যদি কেউ সেটা দেখেও ফেলে তাহলে ভাববে কাজটা সে করেছে। ম্যাট মাথা নাড়ে। ফাদার কোথায়? আর বাচ্চাটা? ওরা মার্কের বাড়ি গিয়েছে। ছেলেটার বাবা মার জানা উচিত কি ঘটছে। তারা কি এসব বিশ্বাস করবে? যদি না করে তাহলে মার্ক ওর বাবাকে দিয়ে আপনাকে ফোন করাবে। ম্যাটকে ক্লান্ত দেখায়। সে মাথা নেড়ে বেনের উদ্দেশ্যে বলল, এসো বিছানায় বসো। বেন নিঃশব্দে বসে পড়ে, তার মুখ ভাবলেশীন। আমি জানি তোমাকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারবো না। বেনের একটা হাত ধরে বলল ম্যাট, কিন্তু সময় সমস্ত ক্ষত ঠিক করে দেয়। মেয়েটা এখন মুক্তি পেয়েছে। বেনের কণ্ঠ ফাঁপা শোনায়। সে আমাদের সাথে খেলা করছে। জিমি ম্যাটের হাতে চিঠিটা ধরিয়ে দেয়। ম্যাট সেটা পড়ে নিয়ে বলল, হ্যাঁ এটা সে। ওর অহংকার আমার কল্পনার চেয়েও বেশি দেখছি। সে শুধু ঠাট্টা করার খাতিরে সুজানকে রেখে গিয়েছিল ওখানে। কীট পতঙ্গের মতো খেলা করছে আমাদের সাথে। সেটা পুরোপুরি সত্য নয়। যদি বার্লো ওকে নিজের করতে পারত তাহলে সে সেটা করেই নিত। সে পারেনি। সে স্ট্রেকারকে খুন করেছে। তোমরা ওকে ঘর ছাড়া করতে সক্ষম হয়েছ। ফাদার ক্যালাহান যথারীতি পবিত্র জল ব্যবহার করে সেলারটা সিল করে দিয়েছেন। বার্লো সেখানে ভুলেও আর যাবে না। বেন কোনো কথা বলল না। ম্যাট বলে চলে, আগামীকাল আমরা স্বীকার করব। শুধুমাত্র বার্লোকে না, ওদের সব কটাকে। ওদের সবাইকে না থামালে এই খিদে মিটবে না। বেনের মুখে এই প্রথম যেন জীবনের রেখা দেখা যায়। আগামীকাল নয়, আজ রাতে, এক্ষুনি। ম্যাট বেনের কাঁধ চেপে ধরে। আজ রাতে নয়, আমরা আজ একসাথে থাকব। তুমি, আমি, জিমি, ফাদার ক্যালাহান, মার্ক এবং তার বাবা মা। এই রাতের অন্ধকারে কোনো উন্মাদ মানুষই বার্লোর মুখোমুখি হতে চাইবে। তারপর ম্যাট কিছু একটা চিন্তা করে।
সে বহুকাল ধরে জীবিত, কিন্তু ওর অহংকারই হলো ওর দুর্বলতা। আমরা সেটাই ওর বিরুদ্ধে ব্যবহার করব। ম্যাট ক্রসটা হাতে তুলে ধরে। ও হয়তো আজকে রাতের মধ্যে আমাদের সকলকে সরিয়ে ফেলার চেষ্টা করতে পারে। ম্যাট তাকায় জিমির দিকে। মার্ক আর ফাদারকে মার্কের বাড়িতে পাঠানোটা হয়তো উচিত কাজ হয়নি। এখন আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে রয়েছি। ওদের এখনই একবার ফোন করো। জিমি দ্রুত নার্সের স্টেশনের দিকে এগিয়ে যায় এবং পেট্রিদের নাম্বারে ফোন করে, কিন্তু সেটা রিং হওয়ার পরিবর্তে সাইরেনের মতো একটা সুর ভেসে আসে। খারাপটা যে যথারীতি ঘটে গিয়েছে সেটা বুঝতে সময় লাগে না জিমির। হেনরি পেট্রি একজন বুদ্ধিমান যুক্তিবাদী মানুষ। একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে সে। তার ছেলে মার্ক আবার একটু বেশি সেন্সিটিভ। হেনরি বিশ্বাস করে বাস্তবে। যখন মার্ক এবং ফাদার ক্যালাহান সালেম স্লটে ঘটা অদ্ভুত কাণ্ডগুলোর বিষয়ে তাকে জানায়, হেনরি শুধু চুপচাপ সবকিছু শুনে যায়। অন্যদিকেও স্ত্রীকে স্পষ্ট চিন্তিত দেখাচ্ছিল। সমস্ত কাহিনী শোনার পর হেনরি বলল, ইম্পসিবল। মার্ক দীর্ঘশ্বাস ছাড়ে। আমি বলেছিলাম আপনাকে। ফাদার বললেন, আমরা এখানে এসেছি কারণ বার্লো আপনাদের মারবে বলে শাসিয়েছে। হেনরি প্রশ্ন করে, আপনারা কি সত্যি সত্যি ওই মেয়েটার বুকের মধ্যে কাঠের টুকরো ঢুকিয়েছেন? আমি করিনি, মিস্টার মায়ার্স করেছেন। দেহটা কি এখনো ওখানেই পড়ে? না, ওটা নদীর জলে ফেলে দেওয়া হয়েছে। এই কথাগুলো যদি সত্যি হয়, তাহলে এই সব কিছুতে আমার ছেলেকে জড়িয়ে আপনারা একটা অপরাধ করেছেন। আমি সেটা জানি, কিন্তু এটা জরুরি ছিল। মিস্টার পেট্রি, আপনি একবার ম্যাথিউ বার্কে ফোন করবেন হাসপাতালে। আমি নিশ্চিত আপনার প্রত্যক্ষদর্শীরা আপনার কথায় সায় দেবে, কিন্তু এসব কিছুই ভারী অদ্ভুত। আচ্ছা, বার্লোর রেখে যাওয়া চিঠিটা কি দেখতে পারি? ডক্টর কোডির কাছে সেটা আছে। আমাদের এখনই ক্যাম্বারল্যান্ড হাসপাতালে যাওয়া উচিত। হেনরি নিজের মাথা নাড়ে। তার আগে আরও কিছু কথা বলা যাক। আমি জানি ডক্টর কোডি এবং মিস্টার বার্ক দুজনেই বিশ্বাসযোগ্য মানুষ, কিন্তু তাও একটু থেমে হেনরি বলল, যদি 1 ডজন বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে এসে বলল যে তারা পার্কে এইমাত্র একটা দানব আকৃতির মৌমাছি দেখেছে, তাহলে কি আপনি বিশ্বাস করতেন? যদি লোকগুলোকে দেখে মনে হয় তারা সিরিয়াস, তাহলে হ্যাঁ, বিশ্বাস করব। হেনরি হালকা করে হাসে। আর এখানেই আমাদের মধ্যে পার্থক্য। আপনি ওপেন মাইন্ডেড নন। না, আমি সেই সবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই যেটার আসলে কোনো মানে আছে। আপনার কোম্পানি মানুষের বিশ্বাসকে ধারে রেখে শুধু যদি ফ্যাক্ট দেখে কাজ করত, তাহলে কি সেটা বেশি গ্রহণযোগ্য হতো? কথাটা যেন গায়ে লাগে হেনরির। সে উঠে দাঁড়ায়। আপনার কাহিনীটা খুব বিরক্তিকর। আপনি আমার ছেলেকে বিপদের মুখে এগিয়ে দিয়েছেন। চার্চের লোকেদের সাথে কথা বলতে হবে আমায়, তারপর আমরা যাব ম্যাথিউ বার্কের কাছে। শুনে ভালো লাগলো যে আপনি নিজের মন পরিবর্তন করেছেন, টোন মারা কণ্ঠে বললেন ফাদার। হেনরি চলে যায় লিভিং রুমে ফোন করার জন্যে, কিন্তু ফোনটা কাজ করছে না। সে আবার চেষ্টা করে, কিন্তু তাও কোনো কাজ দিল না। সে ফিরে আসে কিচেনে। ফোনটা তো আউট অফ অর্ডার বলছে। কথাটা বলা মাত্র সে মার্ক আর ফাদারের মুখের ভাব পরিবর্তন হতে লক্ষ্য করে। আরে, একটা ফোন লাইন বন্ধ হওয়ার পিছনে ভ্যাম্পায়ারদের হাত থাকতে পারে না। কথাটা শেষ হয়েছিল আর ঠিক তখন বাড়ির আলোগুলো নিভে যায়। জিমি ছুটে এসে ঢোকে ম্যাটের ঘরে। তার মুখে চোখে উত্তেজনা। পেট্রির বাড়ির ফোনটা কাজ করছে না। আমার মনে হয় বার্লো পৌঁছে গিয়েছে সেখানে। শিট, আমরা একবারে বোকামি করে ফেলেছি। বেন দ্রুত উঠে দাঁড়ায় বিছানা ছেড়ে। ম্যাটের মুখে ভাঁজের সৃষ্টি হয়েছে। ও কিভাবে কাজ করে বুঝলে তো? খুব বুঝে শুনে। যদি আমাদের হাতে আর 1 ঘন্টা আলো থাকতো, কিন্তু সেটা নেই। আমাদের এক্ষুনি যেতে হবে ওখানে। ম্যাট বাধা দেয়, না, যাবে না। আমাদের সবার নিরাপত্তার জন্যে তোমরা এখন যেতে পারো না। কিন্তু ওরা তাহলে? এটা এখন ওদের নিজেদেরকেই সামলাতে হবে। সেখানে যাই ঘটুক, তোমাদের পৌঁছানোর আগে তা শেষ হয়ে যাবে। ওরা দুজন দাঁড়িয়ে থাকে দরজার কাছে। কি করবে বুঝে পাচ্ছে না। ম্যাটের উঠে বসতে একটু কষ্ট হয়। ওর প্রচণ্ড ইগো, আর ওর বুদ্ধিও তুখর, ঠিক একটা দাবা খেলোয়াড়দের মতো। সে শুধু ফোন লাইন কেটে দেয়নি, সে তোমাদের দেখাতে চাইছে বাজিমাত করায় সে আরও 1 পা এগিয়ে গেল।
সে তোমাদের বিভ্রান্ত করতে চায়। দলটাকে ভাগ করে ফেলা ছিল আমাদের প্রথম ভুল। এবার যদি আমরা পেট্রির খোঁজে বাইরে যাই তাহলে আরও ভাঙন ধরবে দলে। আমি থাকবো এখানে একা। আমি একটা ইজি টার্গেট হয়ে যাব। সে আমায় মারার জন্য কাউকে পাঠাবে, আর তোমরাও সরাসরি গিয়ে পড়বে ওর খপ্পরে। তখন সালেম স্লটকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে না। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? বেন খুব সূক্ষ্ম কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ। ম্যাট হেলে যায় পিছন দিকে। নিজের জীবন নিয়ে আমি আর চিন্তা করি না বেন, আমি শহরটাকে নিয়ে চিন্তা করছি। কাল সকালে ওকে থামানোর জন্য কাউকে না কাউকে বেঁচে থাকতেই হবে। বেন সম্মতি দেয়, হ্যাঁ, আর আমি ওকে জিততে দেব না। সুজানের প্রতিশোধ আমি নেবই। ঘরটায় নিস্তব্ধতা ছেয়ে যায়। তারপর জিমি কথা বলে ওঠে, ওরা হয়তো পালাতেও পারে। বার্লো ফাদারকে আন্ডার এস্টিমেট করেছে, আর আমি নিশ্চিত সে বাচ্চাটাকেও আন্ডার এস্টিমেট করেছে। ছেলেটা চাপের মধ্যে খুব মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে। ম্যাট নিজের চোখ বোঝে, আশা করি যেন তাই হয়। ফাদার ক্যালাহ্যান তখন দাঁড়িয়েছিলেন পেট্রিদের কিচেনে। তার হাতে ধরা রয়েছে নিজের মায়ের থেকে পাওয়া ক্রসটা। সেটা থেকে অদ্ভুত এক দ্যুতি বের হচ্ছে। সেই আলোয় ভরে উঠেছে ঘরটা। ঘরের অন্য প্রান্তে সিঙ্কের কাছে দাঁড়িয়ে রয়েছে বার্লো। এক হাতে ধরা আছে মার্কের 2 হাত, আর অন্য হাতে ছেলেটার ঘাড়। তাদের মাঝে মেঝের উপর পড়ে রয়েছে হেনরি পেট্রি এবং জুন পেট্রির রক্তাক্ত মৃতদেহ। ধাক্কার রেশটা এখনো কাটেনি ফাদারের উপর থেকে। সবকিছু যেন খুব তাড়াতাড়ি ঘটে গেল। এক মুহূর্ত আগে উনি পেট্রিদের সাথে কথা বলছিলেন, কিন্তু এখন সব একেবারে ওলটপালট হয়ে গেল। ক্যালাহানের মন তখন সব কিছুকে জোড়ার চেষ্টা করছে। পেট্রি ফিরে আসে রান্নাঘরে এবং বলে যে ফোনটা কাজ করছে না। আর ঠিক তখন কারেন্ট চলে যায়। জুন চিৎকার করে ওঠে এবং একটা চেয়ার পড়ে যাওয়ার শব্দ হয়। ওরা সকলেই অন্ধকারে বিহ্বল হয়ে ওঠে। আর তারপর কানে আসে একটা জানলা ভাঙার শব্দ। চারদিকে ছড়িয়ে পড়ে কাজ। এই সব কিছু 1 মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটে যায়। এই সময় ফাদারের চোখে পড়ে একটা ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরে। সাথে সাথে নিজের গলায় ঝোলানো ক্রসটার দিকে হাত চলে যায় তার, এবং ঘরটা সেই অলৌকিক আলোতে ভরে ওঠে। উনি দেখলেন মার্ক চেষ্টা করছে তার মাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার। অন্যদিকে হেনরি পাথরের মতো দাঁড়িয়ে যা দেখছে সেটা বিশ্বাস করতে পারছে না। তাদের পিছনে ঠিক একটা টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে বার্লো। ঝকঝক সাদা তীক্ষ্ণ দাঁতগুলো বের করে হাসছে সে। তার চোখ দুটো লাল। বার্লো ঝট করে হেনরি আর জুনের মাথা দুটো দুহাতে ধরে ফেলে এবং সজোরে ঠুকে দেয় একসাথে। তরমুজ ফাটার মতো একটা শব্দ হয়, আর তারপর দুটো শরীর লুটিয়ে পড়ে মেঝেতে। মার্ক চিৎকার দিয়ে ওঠে এবং পাগলের মতো ছুটে যায় বার্লোকে আঘাত করার উদ্দেশ্যে। এই তো এখানে তুমি। মার্ককে জাপটে ধরে বলল বার্লো। ফাদার ক্যালাহ্যান হাতে ক্রসটা নিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসেন তাদের দিকে। বার্লোর মুখের হাসি সাথে সাথে পাল্টে যায় যন্ত্রণায়। সে পিছিয়ে যায় 2 পা, কিন্তু মার্ককে তখনও ছাড়েনি সে। তারা দুজনেই পা দেয় নিচে পড়ে থাকা ভাঙা কাচের উপর। ফাদার ক্যালাহানের ঈশ্বরের নাম উচ্চারণ করা মাত্র বার্লো হুঙ্কার দিয়ে ওঠে। তার দেহ যন্ত্রণায় মোচড় খায়। আর এক পাও না, না হলে কিছু ভাবার আগেই ছেলেটাকে আমি মেরে ফেলবো। ফাদার থমকে যান। পিছনে সরো, আদেশ করে বার্লো। তুমি তোমার স্থানে যাও, আর আমি আমার স্থানে যাব। ক্যালাহান ধীরে ধীরে পিছনে সরতে শুরু করেন। এখনো হাতে ধরা রয়েছে ক্রসটা। সেটার ক্ষমতা ছড়িয়ে পড়ছে তার দেহ জুড়ে। একসময় দুজনে থমকে যায়। বাতাসে তখন মিশে রয়েছে উত্তেজনা। অবশেষে আমরা মুখোমুখি। বার্লোর কণ্ঠে যেন সন্তুষ্টি মিশে। ওর মুখটা ক্যালাহানের কাছে খুব পরিচিত বলে মনে হলো, যেন এই মুখ উনি ছোটবেলাতেও দেখেছেন। ছোটবেলার এক দানব যাকে উনি মিস্টার ফিলিপ বলে ডাকতেন, যেটা তাকে ছোটবেলা থেকে ভয় পাইয়ে এসেছে। এবার কি? কাঁপা কণ্ঠে প্রশ্ন করলেন ফাদার। তার দৃষ্টি নিবদ্ধ রয়েছে বার্লোর তীক্ষ্ণ আঙুলগুলোর দিকে, যেগুলো এখনো মার্কের কণ্ঠ চেপে রেখেছে। সেটা তো নির্ভর করছে। শীতল কণ্ঠে বলল বার্লো।
ছেলেটার জীবনের বদলে কি দিতে রাজি আছো তুমি? বার্লো মার্কের একটা হাত আরও মুড়িয়ে দেয় যাতে ছেলেটা চিৎকার করে ওঠে, কিন্তু মার্কের মুখ দিয়ে একটা শব্দও বের হলো না, শুধু দাঁত কর্মর করল সে। এসব থামাও। বার্লো আলগা করে তার হাত। ওকে কি আমি ছেড়ে দেবো? তুমি কি তখন তোমার ক্রসটা ফেলে দিয়ে আমার সাথে মুখোমুখি মোকাবেলা করবে? তোমার বিশ্বাস বনাম আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বললেন ফাদার, কিন্তু তিনি একেবারেই অনিশ্চিত। বার্লো মুখে অদ্ভুত হাসি ফুটিয়ে প্রশ্ন করল, তুমি বিশ্বাস করো আমায়? হ্যাঁ, বললেন ফাদার, কিন্তু উনি বোকা নন। উনি বিশ্বাস করেন না যে বার্লো ছেলেটাকে যেতে দেবে। তারপর ফাদারকে অবাক করে দিয়ে বার্লো মার্কের হাত দুটো ছিঁড়ে দেয়। মার্ক কোনো দিকে না তাকিয়ে ছুটে যায় নিজের মা বাবার দিকে। মার্ক, পালাও এখান থেকে। মার্ক কেমন দ্বিধা করে। আমার মনে হয় ওরা মারা গেছে। তুমি পালাও। মার্ক অবশেষে উঠে দাঁড়ায় এবং সরাসরি তাকায় বার্লোর দিকে। বার্লো সেই ভয়ানক হাসিটা হেসে ওঠে। শীঘ্রই দেখা হচ্ছে আমার ছোট্ট বন্ধু, খুব শীঘ্র। মার্ক থুতু ছিটিয়ে দেয় বার্লোর মুখে। বার্লো ক্ষণিকের জন্য থমকে যায়, তার চোখে আগুন জ্বলে ওঠে। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে সে এগোতে শুরু করে। এক পাও এগোবে না। নিজের ক্রসটা হাতে নিয়ে ফাদার এগিয়ে যান বার্লোর দিকে। বার্লো আবার হুঙ্কার দিয়ে ওঠে। ক্রসের আলো থেকে নিজেকে বাঁচানোর খাতিরে তার হাত দুটো চলে আসে মুখের সামনে, কিন্তু মার্ক যথারীতি গায়েব হয়ে গিয়েছে। বার্লোকে আরো বেশি লম্বা লাগছে এখন। তার চোখ দুটোয় এখন অন্য প্রকারের আনন্দ চলচল করছে। এবার তোমার চুক্তির অংশটা পালন করে দেখাও আমায়। ক্যালাহান বুঝতে পারছিলেন ভয়ে চেপে বসছে তার মুখের উপর, কারণ ক্রসের থেকে বেরোনো দুটির তেজ কমতে শুরু করেছে এবার। ক্যালাহান এবার বুঝতে পারছে বার্লোকে হারানোর মতো ক্ষমতা তার কাছে নেই। বাঁকা হাসি মুখে নিয়ে বার্লো নিজের লম্বা একটা হাত বাড়িয়ে ধরে তার দিকে এবং ফাদারের হাত থেকে ক্রসটা ছিনিয়ে নেয়। ক্যালাহান বুঝতে পেরে গিয়েছে ক্রসের মধ্যেকার সমস্ত ক্ষমতা এখন উধাও হয়ে গিয়েছে। সেটা এখন একটা প্লাস্টারের টুকরো ছাড়া আর কিছুই নয়। বার্লো সেটাকে ধরে দুভাগ করে টুকরো দুটো ফেলে দেয় মেঝেতে। নিজেকে অসহায় মনে হয় ক্যালাহানের। আমি মেরে ফেলবো তোমায়, ফিসফিস করেন তিনি। সেটার জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। সহানুভূতি দেখানোর সুরে বলল বার্লো। তোমার চার্চে যেটা শেখানো হয়েছে তুমি সেটাই ভুলে গেছো, তাই না? বিশ্বাস ছাড়া ক্রস শুধুমাত্র একটা কাঠের টুকরো। বার্লোর হাতের আঙুলগুলো চেপে বসছে ক্যালাহানের গলার উপর। সে এবার ফাদারের শরীর তুলে ধরেছে শূন্যে। এবার নিশ্চয়ই তুমি মৃত্যুকে স্বাগত জানাবে, তাই না পাদ্রী? ক্যালাহান তখন ছটফট করছেন হাতের বাঁধনে, কিন্তু বার্লোর আঙুল লোহার সমান। বার্লো ফাদারের মুখটা টেনে নিয়ে যায় নিজের হাতের শিরার দিকে। শীতল অনুভূতি ছুঁয়ে যায় ফাদারের মুখে। না না, মরিয়া হয়ে বলে ওঠেন ফাদার ক্যালাহান, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। রক্তটা পান করতেই হতো তাকে। সেটা পান করা মাত্র জগৎটা যেন ঘুরতে শুরু করে তার চোখের সামনে।